আসসালামু আলাইকুম। কাজ শক্তি ক্ষমতার দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত। আমরা গত ক্লাসে কাজ সম্পর্কে জেনেছি, কাজের সূত্র সম্পর্কে জেনেছি। কাজের সূত্র ছিল W=Fs cos θ। F ছিল কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত বল, আর বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, যদি বস্তুর সরণ হয় তবে বলের দিকে বস্তুর সরণের উপাংশটা ছিল S cos θ। তাহলে বস্তুর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর সরণের উপাংশের গুণফলকে আমরা কাজ বলতেছিলাম। এরই সাথে আমরা গত ক্লাসে দেখছি আমাদের সরণটা কিভাবে হিসাব করতে হয়। কোনো একটা বস্তুতে আমরা যদি বল প্রয়োগ করি, ঠিক বলটা যতক্ষণ কাজ করে ততক্ষণ বস্তুর যে সরণটা হয় সেই সরণটাই আমরা কাজের ক্ষেত্রে হিসাব করি। আজকে আমরা দেখব এই বলটাকে নিয়ে। সরণ আমাদের হয়ে গেল, এবার আমরা দেখব বলটা কিভাবে যাচাই করতে হয়। অনেকগুলো প্রশ্নে আমাদের একাধিক বল দেওয়া থাকতে পারে, আমরা কনফিউজড হয়ে যাই কোন বলটা নিয়ে কাজ করব। যেমন ধরো, আমরা একটা উদাহরণ নিয়ে কাজটা শুরু করি। ধরো একটা প্রবলেম আমরা চিন্তা করতেছি, একটা ক্রেন দিয়ে আমরা ধরো 10 বস্তা সিমেন্ট উপরে তুলব। একটা ক্রেন দিয়ে 10 বস্তা সিমেন্ট আমরা উপরে তুলব। সো 10 বস্তা সিমেন্ট, প্রতি বস্তা সিমেন্টের ওজন ভর ধরো তোমার 100 কেজি করে, তাহলে 10 বস্তা সিমেন্টের ভর হবে 1000 কেজি। সো 1000 কেজি ভরের 10 বস্তা সিমেন্ট যদি আমরা ক্রেন দিয়ে উপরে তুলি, কিভাবে উপরে তুলব? আমরা উপরে তুলব সমবেগে। কিভাবে? সমবেগে। সো একটা বস্তুকে যদি আমরা সমবেগে ক্রেন দিয়ে উপরে তুলতে থাকি, সেক্ষেত্রে আমার কি বল কাজ করে? আমার প্রথমত যেই বলটা এখানে কাজ করে সেটা হলো, আমাদের যেই বলটা কাজ করে সেটা হলো আমাদের এই ক্রেনের বল। যে ক্রেনের বল দিয়ে বস্তুটা উপরে উঠতেছে, উপরের দিকে F বল, আর নিচের দিকে অবশ্যই বস্তুর ওজন mg কাজ করবে। সো নিচের দিকে বস্তুর ওজন mg কাজ করে, উপরের দিকে ক্রেনের টান বল কাজ করে। ঠিক আছে, তাহলে এই দুইটা বলের প্রভাবে বস্তু যদি সমবেগে উপরে উঠে, তার মানে কি? আমরা বলের চ্যাপ্টারে আলোচনা করছি, যদি কোনো বস্তুর উপরে দুটি বল কাজ করে এবং বস্তুর উপর যদি লব্ধি বলটা শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি বলদ্বয় সমান এবং বিপরীতমুখী। অর্থাৎ কোনো একটা বস্তু যদি সাম্য অবস্থায় থাকে বা স্থিতি অবস্থায় থাকে অথবা সমবেগে থাকে, মানে লব্ধি বল শূন্য হলে বস্তুর উপরে, তখন তোমার বস্তুর উপরে দুটো বল কাজ করতেছে এমন যদি হয়, তখন বল দুটি সমান এবং বিপরীতমুখী হতে হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের ওজনটা নিচের দিকে, ক্রেনের বলটা উপরের দিকে সমান এবং বিপরীতমুখীভাবে চলতেছে। প্রশ্ন থাকবে স্যার তিনটা প্রশ্ন এখানে আমাদেরকে করতে পারে। 1 নম্বর প্রশ্ন, যে ক্রেনের দ্বারা কৃত কাজ কত? তারপরে প্রশ্ন করতে পারে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত? ফাইনালি আমাদেরকে প্রশ্ন করবে বস্তু উপরে তুলতে মোট কৃত কাজ কত? সো আমাদেরকে এই 3টা প্রবলেম জিজ্ঞেস করতে পারে, যে কোনো একটা বস্তুকে যদি আমরা ক্রেনের সাহায্যে উপরে তুলি, তাহলে ক্রেনের দ্বারা কৃত কাজ কত? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত? বস্তু উপরে তুলতে মোট কৃত কাজ কত? এই 3টা প্রশ্ন আমাদের করতে পারে। সো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে এখানে স্পেসিফিকভাবে বলগুলো বলে দেওয়া হচ্ছে। একটু খেয়াল করে দেখো, প্রথম প্রশ্নে বলছে ক্রেনের দ্বারা কৃত কাজ। ক্রেনের দ্বারা বলতে ক্রেনের বলকে ইন্ডিকেট করতেছে। সো ক্রেনের বল দ্বারা কৃত কাজ কত, আমরা সেটা বের করব। নাম্বার 2, অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ, সেটা আমরা বের করব। নাম্বার 3, বস্তু উপরে তুলতে মোট কৃত কাজ, সেক্ষেত্রে আমরা মোট বল নিয়ে কাজ করব। দেখেন স্যার, আমরা এই জিনিসটাকে এক পাশে রেখে আমরা শুরু করতেছি। দেখেন স্যার,
ক্রেন আমাদের উপরের দিকে বল প্রয়োগ করতেছে আর বস্তুর সরণটা নিচের দিকে হচ্ছে। ক্রেন উপরের দিকে বল প্রয়োগ করতেছে, বস্তুর সরণটাও উপরের দিকে হচ্ছে। তাহলে বস্তুর উপরে বল এফ উপরের দিকে, বস্তুটার সরণও হচ্ছে কোন দিকে? উপরের দিকে। তাহলে ক্রেনের দ্বারা কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু কী হবে? দেখো স্যার, ক্রেনের দ্বারা কৃত কাজ ডাব্লিউ এর মানটা আমরা হিসাব করব বল আর বলের দিকে সরণের উপাংশ। এখন যেহেতু বস্তুটা উপরে উঠতেছে, ধরে নিলাম আমরা এই ক্রেন দিয়ে এটাকে 10 মিটার উপরে তুলছি, 10 মিটার উপরে উঠালাম। তাহলে এই যে ক্রেনের দ্বারা 10 মিটার উপরে উঠালাম, সরণটা কোন দিকে হলো? বলের একই দিকে হলো। 10 মিটারের যদি উপাংশ এফ বরাবর নিই 10 মিটারই হবে, কারণ cos 0 মান 1। তো এবারে দেখো স্যার, আমরা এখানে কি করব? এস লিখব, cos θ লেখার দরকার নাই। আমরা এফ বলটা কত হবে? আমরা একটু আগে বললাম যে দুটি বল যদি ক্রিয়া করে বস্তু সমবেগে আছে তাহলে এটা সমানে সমান হবে। এটাকে আমরা ডাব্লিউ না লিখি, কাজ যেহেতু ডাব্লিউ দিয়ে প্রকাশ করতে সেটাকে এফ জি লিখি। এফ ইকুয়াল এফ জি দিয়ে দিলাম স্যার। তাহলে এটা কত হয়ে গেল? এম জি হয়ে গেল। তাহলে এফ এর মানও এম জি, অভিকর্ষ বলের মানও এম জি হবে। তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি 1000 ইন্টু 9.8 ইন্টু আমাদের সরণ কত হলো? 10 হলো। দিন শেষে আমাদের কি আসবে? 98,000 নিউটন। 98,000 নিউটন কাজ তাকে করতে হবে, ঝুল কাজ করতে হবে। তো আমাদের ক্রেনের দ্বারা কৃত কাজ তাহলে কত আসলো? 98,000 জুল কৃত কাজ আসলো। এখানে আমরা বল হিসাবে ক্রেনের বলটা ইউজ করছি, শুধুমাত্র অভিকর্ষ বল আসবে না, কারণ আমাকে প্রশ্নে জানতে চাইছে ক্রেনের দ্বারা কৃত কাজ কত। এবার আমার ধরো অভিকর্ষজ বল দিয়ে বের করতে হচ্ছে। সো আমরা এবারে লিখব অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ, ধরো এটাকে ডাব্লিউ গ্র্যাভিটেশনাল জি লিখলাম আমরা, সেক্ষেত্রে আমাদের আসবে এফ জি এস। কিন্তু একটা কথা আছে, অভিকর্ষ বলটা কাজ করতেছে নিচের দিকে আর সরণটা হচ্ছে উপরের দিকে। অভিকর্ষজ বল নিচের দিকে, সরণ উপরের দিকে, দুইটা বিপরীত দিকে। তাহলে অভিকর্ষ বলের দিকে যদি সরণের উপাংশ নিই তাহলে আমাদের আসবে cos 180। দেখো স্যার, কারণ এই তেটাটা ছিল আমাদের, এই তেটা হইল বল ও সরণের মধ্যবর্তী কোণ। উপাংশ বের করার জন্য আমাকে কি করতে হবে? বল ও সরণের মধ্যবর্তী কোণ দিয়ে cos θ করতে হয়। তাহলে ওই মধ্যবর্তী কোণটা আমাদের বিপরীত দিকে হলে কত হয়? 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রির জন্য আমরা এখানে একটা নেগেটিভ মান পেয়ে যাব, এম জি এস করলে হয়ে যাবে। স্যার সরাসরি আমরা মান বসিয়ে দিচ্ছি স্যার। এম জি এস যদি করতে হয় 1000 ইন্টু 9.8 ইন্টু এস এর মান কত স্যার? আমাদের 10। তাহলে এক্ষেত্রে আমরা বললাম -98300 ঝুল। তাহলে আমরা একবার ক্রেনের দ্বারা কৃত কাজ বের করছি, একবার অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করছি। এখানে স্পেসিফিকলি বল নির্ভর কাজ করছি। কোন বলের জন্য কাজ করতেছি আমাকে প্রশ্নে বলে দেওয়া থাকবে। আমাকে বলের মান বসানোর সময় প্রশ্নটাকে একটু পড়ে দেখতে হবে। যদি আমাকে ক্রেনের দ্বারা কৃত কাজ বলছে তখন আমরা কি করছি? ক্রেনের বলটাকে নিয়ে হিসাব করছি। যখন আমাদের অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বলছে তখন আমরা অভিকর্ষ বল নিয়ে হিসাব করছি। আর অভিকর্ষ বল যেহেতু নিয়ে আসছি এখানে, সরণ কি করতে হবে? অভিকর্ষ বলের দিকে সরণের উপাংশ বের করতে হবে। সো আমরা ওটাই করছি। ওটা করার জন্য আমাদের কি করতে হচ্ছে? cos এবারে 180 ডিগ্রি লিখতে হবে। এর আগের বারে cos 0 ছিল, একই দিক ছিল। একই দিক মানে কোণের মান হচ্ছে মধ্যবর্তী কোণের মান 0 ডিগ্রি, আর যখন বিপরীত দিকে থাকে মধ্যবর্তী কোণের মান 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি দিয়ে আমরা করলে নেগেটিভ আসতেছে, অর্থাৎ অভিকর্ষ বল দ্বারা কৃত কাজটা ঋণাত্মক আসে। ঋণাত্মক কাজ কি বোঝায় আসলে? ঋণাত্মক কাজ বোঝায় বল যেদিকে কাজ করতেছে বল সরণের উপাংশ তার বিপরীত দিকে থাকবে। বল যেদিকে কাজ করতেছে সরণের উপাংশ তার বিপরীত দিকে থাকলে তখনই ঋণাত্মক কাজ চলে আসে।
সো এইখান থেকে আমরা আপাতত একটা বলের ধারণা পেয়েছি, সাথে আরেকটা কাজ করা যায়, মোটকৃত কাজ নিয়ে আমরা একটু দেখতে পারি স্যার। মোটকৃত কাজ তোমরা এর আগের অংশে পজ দিয়ে তুলে ফেলিও। মোটকৃত কাজ, মোটকৃত কাজ, মোটকৃত কাজের জন্য আমাকে লব্ধি বল নিতে হবে। মোটকৃত কাজের জন্য আমাকে লব্ধি বল নিতে হবে। আমাদের লব্ধি বলের মান কত স্যার? লব্ধি বলের মান তো 0, লব্ধি বল গুণ সরণ, লব্ধি বলের মান 0 গুণ সরণের মান 10। সো দিন শেষে আমাদের মান আসবে 0। cos θ চাইলে দিতে পারতাম, cos 0 ভেক্টরের যে কোনো দিকে করা যায়, আমরা সরণের দিকেই বলটা হিসাব ধরে নিছি। আমাদের বল ভেক্টরটা অর্থাৎ লব্ধি বল ভেক্টরটার মান 0, তাই এটা 0 ভেক্টর, 0 ভেক্টরের দিক সরণের দিকে আমরা একই দিক ধরে নিয়ে কজের মানটা 0 ডিগ্রি করে দিয়ে বাদ দিয়ে দিয়েছে আগেই। সো সামেশন অফ এফ ইন্টু এস আমরা যদি করি তাহলে মোটকৃত কাজ পেয়ে যাব। লব্ধি বলের সাহায্যে মোটকৃত কাজ বের করি, সেটা একটু সবাই মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পারলাম? কাজ বের করার জন্য আমাদের বল আর সরণের উপাংশের গুণফল করতে হবে। সেক্ষেত্রে সরণ কীভাবে বসাতে হয় সেটা আমরা গত ক্লাসে দেখছি। আজকের ক্লাসে বলটা কীভাবে হতে পারে সেটা দেখলাম। আরেকটু ব্যাপার দেখি স্যার, আরেকটা ঘটনা দেখি আমরা এবার। এই ঘটনাতে আমরা একটু দেখার চেষ্টা করব বলটা আমরা বুঝতে পারি কি না। ধরো ঢালু একটা তলে সমবেগে একটা বস্তুকে উপরে উঠাচ্ছি। ঢালু একটা তলে সমবেগে একটা বস্তুকে উপরে উঠানো হচ্ছে সমবেগে, এটা কিন্তু সমবেগে। সো সমবেগে ঢালু তলে যদি উপরে উঠানো হয় সেক্ষেত্রে আমাদের বস্তুর উপর কৃত কাজ কত হবে? আমি আবার বলছি, ঢালু তলে সমবেগে যদি উপরে উঠানো হয় বস্তুর উপর কৃত কাজ কত হবে? আমরা ধরে নিচ্ছি এটা 30 ডিগ্রি। ধরো এটা 2 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠানো হচ্ছে, সমবেগটা কত? 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে আমরা ঢালু তলটার দৈর্ঘ্য বলে দিচ্ছি, ধরো 10 মিটার। সো 10 মিটার দৈর্ঘ্যের একটা ঢালু তল বেয়ে একটা বস্তুকে সমবেগে উপরে উঠানো হচ্ছে, কৃত কাজ কত? সো এখানে প্রশ্নটার মার্কপেজটা বুঝতে হবে তোমাকে। বলছে ঢালু তল বেয়ে উপরে উঠানো হচ্ছে সমবেগে, কৃত কাজ কত? উপরে উঠানো, উদ্দেশ্যটা আমাকে বুঝতে হবে। উদ্দেশ্যটা আমরা বুঝে নিয়ে সমবেগে যদি উপরে উঠাতে চাই তাহলে একবার চিন্তা করতে হবে বস্তুর উপরে কি কি বল কাজ করতেছে। বস্তুর উপরে দুটো বল কাজ করতেছে, একটা বল হচ্ছে নিচের দিকে, আরেকটা হলো বস্তুটাকে উপরে উঠানোর জন্য আমরা একটা বল প্রয়োগ করতেছি। আমাকে কোনো ধরনের আইডিয়া দেওয়া নেই, আমরা এইভাবেও বল প্রয়োগ করতে পারি, কিন্তু আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বস্তু কিন্তু সমবেগে উপরে উঠাতে হবে। সো সমবেগে যদি উঠাতে চাই তাহলে বস্তুর উপর আবারও সেম লব্ধি বল 0 করতে হবে। সো আমরা বল প্রয়োগ করতে পারবো আর মাত্র একটা বল নিচের দিকে কাজ করতেছে, যেটাকে আমরা এফজি গ্র্যাভিটেশনাল ফোর্স বা ওয়েট বলতে পারি স্যার। একটা বল নিচের দিকে কাজ করতেছে আর আমরা প্রয়োগ করতে পারবো একটা বল, যেই বল দিয়ে বস্তুটাকে সমবেগে উপরে উঠাবো। তো সেক্ষেত্রে অবশ্যই এবং অবশ্যই আমাদের বলটা হতে হবে উপরের দিকে, আমাদের বলটা হতে হবে স্যার উপরের দিকে। তো আমরা 10 মিটারটাকে মুছে ফেলতেছি উপরের দিকে। আমরা জাস্ট এটা মনে রাখবো, ঢালু তলটাকে লেভেল করে দিতে হবে। 1 মিনিট, এ বি সি, এখানে এসি ইকুয়াল টু হচ্ছে তোমার 10 মিটার। অবশ্যই আমাদের এই এফ বলটা উপরের দিকে হতে হবে। কেন? আরেকবার বলি স্যার, আমরা জানি বস্তুর ওজন আছে নিচের দিকে এফজি ইকুয়াল টু আমরা লিখলাম এম ইন্টু জি। তাহলে এটা নিচের দিকে কাজ করতেছে, কিন্তু বস্তুটাকে আমাকে সমবেগে উপরে উঠাতে হবে এবং আমরা বল প্রয়োগ করতে পারবো মাত্র একটা। সো এই একটা বল আমার কি হতে হবে? অবশ্যই এবং অবশ্যই এই অভিকর্ষ বলের বিপরীত দিকে হতে হবে। তাহলে এটা যদি হয় আমরা বস্তুটাকে সুন্দর মতো সমবেগে উপরে উঠাতে পারবো। এবার প্রশ্ন হইল, এই উপরে উঠাতে কৃত কাজ কত? উপরে উঠাতে কৃত কাজ মানে আমরা কোনো একটা এজেন্ট, কেউ একজন বাইরে থেকে এই বস্তুটাকে উপরে উঠাচ্ছি। সো আমাদের দ্বারা কৃত কাজটা বের করতে পারলেই হয়ে যাবে। আর আমরা কোন বল প্রয়োগ করছি? আমরা এফ বল প্রয়োগ করছি। তো আমাদের দ্বারা কৃত কাজটা কত হবে স্যার? আমাদের দ্বারা কৃত কাজটা স্যার এফ ইন্টু
বলের দিকে সরণ। এবার এফের দিকে সরণ কত সেটা আমাদের বের করতে হবে। সো আমরা বস্তুর এই বরাবর সরণের মানটা জানি। বস্তু এই বরাবর এসি পথে 10 মিটার সরণ হলো, বস্তু এসি পথে সরণ 10 মিটার, কিন্তু আমাকে লাগবে কি এই লম্ব বরাবর সরণ। সো একবার চিন্তা করে দেখো তো, বস্তুটা লম্ব বরাবর আমরা ধরে নিলাম, এই যে লম্ব বরাবর এই লেভেল থেকে স্যার এই লেভেলে চলে আসছে না স্যার, এই হাইটটা কত হতে পারে? এই হাইটটা যদি আমরা বের করতে চাই, এই লেভেল থেকে এই লেভেলের দূরত্ব যদি আমরা বের করতে চাই, তাহলে আমাকে বিসি দৈর্ঘ্য বের করতে হবে। আর এই বিসি দৈর্ঘ্যটা কিভাবে বের হবে? এ বি সি ত্রিভুজ থেকে চাইলেই বের করে নিয়ে ফেলা যায়, ঠিক আছে স্যার? তাহলে আমরা সেভাবেই করে ফেলতে পারবো। অথবা আরেকটা কাজ করতে পারি স্যার, আমাদের এই কোণটার মান 30, এই কোণটার মান তাহলে অবশ্যই 60 হতে হবে। তো আমরা সরাসরি সূত্র বসায় যদি করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি? এফ ইন্টু এসি, এসি হলো আমাদের সরণ, ইন্টু cos 60, এটা দিয়েও করা যায়। আবার চাইলে আপনারা, আমি যেভাবে বুঝালাম যে দুইটা লেভেলের মধ্যে পার্থক্য, বিসি ত্রিভুজ থেকে বিসিটা বের করে নিয়েও করতে পারেন, ঠিক আছে স্যার? আসেন এটা দিয়ে যদি করি আমরা, এফ এর মান অবশ্যই এফ জি এর সমান, এফ জি মানে আমাদের এম ইন্টু জি, আর এখানে পেলাম আমরা 10, আর এখানে cos 60 মানে হচ্ছে হাফ এম জি ইন্টু cos 60 মান হাফ হলে 5 পাবো আমরা স্যার। সো বস্তুটার জন্য আসলে 5 ইন্টু এম জি পাবো, 9.8 দিয়ে আমরা গুণ করে দিলে 49 এম পাবো। বস্তুর ভর আমি দিইনি, বস্তুর ভর যদি এখানে গুণ করে ফেলি তাহলে আমরা কাজের পরিমাণটা পেয়ে যাব। কিন্তু প্রশ্নের জায়গা হলো, স্যার এখান থেকে কি কোনো শর্টকাটে কিছু বোঝা যায় কিনা? এভাবে তো আমরা করলাম, ত্রিভুজের মাধ্যমে যদি করি তখন কিন্তু সহজে একটা জিনিস বোঝা যায়। দেখেন স্যার, ত্রিভুজের মাধ্যমে যদি আমরা চিন্তা করি, এটাকে আমরা বললাম হাইট এইচ, আমরা কি বললাম? হাইট এইচ বললাম। তাহলে এ বি সি ত্রিভুজে, এ বি সি ত্রিভুজে আমরা sin 30 ইকুয়াল কি লিখতে পারি? এইচ ডিভাইডেড বাই আমাদের অতিভুজের মান 10 লিখতে পারি। সো এখান থেকে আমরা এইচ লিখতে পারবো 10 ইন্টু sin 30 মান আমাদের হাফ ইকুয়াল টু 5 চলে আসে। সুতরাং কৃতকাজ আসবে, কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু এম জি। কেন? আমাদের এফ জি এর সমান হবে এফ, এটা বারবার বলতেছি আমি, ওটার জন্য আমার এফ এর জায়গায় আসছে এম জি, এবং আমার উচ্চতা হচ্ছে কত? এইচ ধরছিলাম, এইচ লিখলাম। তাহলে এইটা কিন্তু তোমরা সামগ্রিকভাবে মনে রাখতে পারো। কোনো একটা বস্তুকে যখন সমবেগে আমরা উপরে ওঠানোর চেষ্টা করি, তখন নিচের দিকে অভিকর্ষ বল কাজ করতেছে, আর বস্তুটাকে সমবেগে উপরে ওঠানোর জন্য অবশ্যই উলম্ব বরাবর বল প্রয়োগ করতে হবে। আর এই উপরে উঠানোর জন্য কৃতকাজ বলতে উলম্ব বরাবর বলটা দ্বারা কৃতকাজকেই বোঝায়, তোমাকে বলে না দিলেও তোমাকে সেটা করতে হবে। সেটা করলাম, করার পরে ওই বলের দ্বারা কৃতকাজটা আসলে দিন শেষে কি আসে? ওই বলের দ্বারা কৃতকাজটা দিন শেষে আসে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচই আসে, ঠিক আছে? যে কোনো পথে তুমি নাও না কেন, এটাকে তুমি এসি পথে নিলা, তারপর আরেকটা আমরা এখানে ধরো ডি পয়েন্ট নিলাম, ডি পথে নিয়ে গেলে দেখা যাচ্ছে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, আরেকটা করলাম 60 ডিগ্রি অ্যাঙ্গেল, আবার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে ধরে দিলাম 75 ডিগ্রি অ্যাঙ্গেল, আবার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে 85 অ্যাঙ্গেল করলাম, আবার হঠাৎ করে মন চাইলো আমরা অ্যাঙ্গেলটাকে কমায়ে 15 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম। এই সকল ক্ষেত্রে আমাকে আসলে কৃতকাজটা একই আসবে, কিন্তু শর্ত হইল দুইটা। এক নম্বর হইল ঢালুতল যে কোনো অ্যাঙ্গেল হলে চলবে, কোনো সমস্যা নাই, বস্তু সমবেগে উপরে উঠাবো, উপরে উঠাবো। সো এই প্রশ্ন যদি তোমাকে বলা হয়, তাহলে অবশ্যই কৃতকাজ অলওয়েজ এই এম জি এইচ দিয়ে করে ফেললেই হয়ে যাবে। সো তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে হাইটটা কত হাইটে তুলতেছি, আর এটা বস্তুটার ওজনটা কত, ওজন গুণ হাইট করে দেব, কাজ শেষ। সকল এমসিকিউর জন্য তোমার এই প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে? সো সৃজনশীলের মধ্যেও তোমাকে একাধিক পথ দিয়ে, ধরো তোমাকে এভাবে দিবে, এভাবে একটা দিল, এভাবে একটা দিল, একটা লম্বা করে এভাবে দিল, এটা ধরো যে 30 ডিগ্রি করে দিল, এটা ধরো যে 60 ডিগ্রি করে দিল। তো তোমাকে জিজ্ঞেস করবে বি এ পথে নাকি সি এ পথে কোন ক্ষেত্রে কাজ কম হবে বস্তুকে যদি সমবেগে উপরে উঠাতে চায়।
ঠিক আছে। সো তুমি তখন কি বলবা? অনেকে বলবে স্যার সিএ পথে কাজ কম হবে, আসলে আবার অনেকে বলবে বিএ পথে কাজ কম হবে। আসলে ব্যাপারটা কিন্তু তা না। আমরা একটু আগে দেখছি সমবেগে যদি উপরে উঠাই কোণের উপরে ডিপেন্ড করতেছে না, ডিপেন্ড করতেছে হাইটটার উপরে এবং বস্তুর ওজনের উপরে। একই বস্তু যদি হয়ে থাকে বস্তুর ওজন সেম হবে, এবং আমাদের যদি বস্তুর শেষ পয়েন্টটা এবং শুরুর পয়েন্টটার লেভেলগুলো সেম থাকে, যেমন দেখো স্যার এটা যে লেভেল এটা সেম লেভেলে উপরে উঠছে, সো সেম লেভেলে এটা ট্রাভেল করছে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কৃতকাজের পরিমাণটা কি হবে? একই হবে। এখন এই প্রবলেমটা এভাবে বুঝে নেওয়ার পরে তোমরা তুলে ফেলো, একটা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমরা পজ দিয়ে জিনিসটা তুলে ফেলো। তুলে ফেলা হলে তোমরা একটা জিনিস দেখো, স্যারেরা একটা কাজ করছে, সেটা কি? আমাদের এই প্রবলেমগুলার সম্পর্কে অনেক স্টুডেন্টেরই আইডিয়া আছে, তাই একদম গদবাঁধা নিয়মে মুখস্থ করে ফেলে। এই যে আমরা যে বারবার করে বলি বস্তুটা সমবেগে উপরে উঠতেছে কিনা দেখো, ঢালু তল বেয়ে উপরে উঠতেছে, এই শর্তগুলো ফিল আপ করতেছে কিনা চেক করে দেখবা, তারপর আনসার করবা। বারবার বলার পরও কিছু স্টুডেন্ট দেখা যায় না, মুখস্থ করে চলে যাবে, ঢালু তল দেখছে তার মানে ও মুখস্থ করে দেয়, সব ক্ষেত্রে সেম হবে। আসলে তো তা না। সো এইটার জন্যই এ পাশে একটা প্রবলেম আছে, খুব সম্ভবত আমাদের এটা ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসা, ময়মনসিংহ বোর্ড 2025 সালে একটা প্রশ্ন দিছে। এবার স্যারেরা একটু চেঞ্জ করে দিছে। দেখো 10 কেজি ভরের একটি বস্তুকে একটি ইঞ্জিনের সাহায্যে চিত্রানুযায়ী একবার বি থেকে সি পয়েন্টে তোলা হলো, আরেকবার ডি থেকে সি পয়েন্টে, প্রথমে বি থেকে সি পয়েন্টে পরে ডি থেকে সি পয়েন্টে তোলা হলো। সো উভয় ক্ষেত্রে ত্বরণ দিয়ে দিছে। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট স্যার। আমাদেরকে সমবেগে বললে আমরা কাজ একই বলতে পারতাম, কিন্তু এখানে কাজ কিন্তু একই হবে না। ত্বরণ আছে মানে বেগ চেঞ্জ হচ্ছে, বেগ চেঞ্জ মানে সমবেগ না। তাহলে এখানে ত্বরণ কত? 3 মিটার পার সেকেন্ড। 3 মিটার পার সেকেন্ড ত্বরণে দুই পাশে তুলতেছে। সো তোমাকে এখানে এবি এর মান দিয়ে দিচ্ছে, বিসি এর মান দিয়ে দিল এবং এডি এর মান দিয়ে দিল। ঠিক আছে স্যার? তো আমাকে ত্বরণটা জেনারেট করতে হবে কোন পাশে? এই লাইন বরাবর। আবার বিসি এর ক্ষেত্রে এই লাইন বরাবর আমাকে ত্বরণটা জেনারেট করতে হবে। তাহলে অবশ্যই অবশ্যই আমার বলগুলাও এই লাইন বরাবরই কাজ করবে। ত্বরণ যেদিকে কাজ করতেছে বলগুলাকেও ঠিক সেই দিকেই কাজ করতে হবে। বুঝতে পারছো স্যার? সো কতটুকু কাজ করতে হবে সেটা আমরা এখন জানি। এবার দেখো কোন পথে ইঞ্জিনের বেশি শক্তি ব্যয় হবে, কোন পথে ইঞ্জিনের বেশি শক্তি ব্যয় হবে সেটাও আমরা বের করব। বেশি শক্তি সেখানেই ব্যয় হয় যেখানে কাজ বেশি করা লাগে। কারণ কি? আমরা জানি শক্তি হলো কাজ করার সামর্থ্য, আমরা সামনে পড়ব, 9, 10-এও পড়ে আসছি। কাজ করার সামর্থ্য অর্থাৎ শক্তি দিয়ে আমরা কাজ করি, শক্তি ব্যয় হলে কাজ হবে। সো শক্তি ব্যয় হওয়ার মানে হলো কাজ বেশি কোথায় হবে সেটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে স্যার? এক্ষেত্রে কিন্তু কাজ সমান হবে না। কেন হবে না? ত্বরণ আমার দেওয়া আছে, সমবেগে বলে নাই। সমবেগে বললে আমরা কাজ একই ধরে নিতাম। এখন একবার চিন্তা করে দেখো স্যার, বিসি পথে একরকম আসবে, ডিসি পথে আরেক রকম আসবে। আমরা একটু কষ্ট করে আগে একটু একটা জিনিস হিসাব করে নিয়ে আসি স্যার। দেখো তোমাদেরকে একটা জিনিস বুঝাই। দেখো স্যার, এই যে একটা ঢালডল নিয়ে আমরা কাজ শুরু করি। ধরো এই বস্তুটা উপরে উঠতেছে, যেই ত্বরণটা দেওয়া আছে সেই ত্বরণেই উপরে উঠতেছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ এই বস্তুতে একটা ওজন আছে, বস্তুর ওজন আমরা নিচের দিকে দিলাম mg। বস্তুর উপরে বল প্রয়োগ করা হচ্ছে এই বরাবর F বল। আর আমাকে কি করতে হবে জানো স্যার? এইদিকে ত্বরণ, আমার আলোচ্য বিষয়টা এই লাইন বরাবরই আছে, ত্বরণটা এদিকে করতে হবে, মূল বলটাকে আমরা এদিকেই ধরে নিচ্ছি, তাই উপাংশে বিভাজন করে ফেলতে হবে। কাকে উপাংশে বিভাজন করব? দেখা যাক কাকে কাকে করা যায়। আমরা এই দুই লাইনের অর্ডার যারা ফলো করে তাদেরকে আমরা বিভাজন করব না, কিন্তু এই দুই লাইনের অর্ডার যারা ফলো করবে না তাদেরকে আমরা বিভাজন করে ফেলবো। প্রথমেই আমাদের এই এফ তো মূল এখানে সুপার হিরো বা এফ এর উপর নির্ভর করে আমরা লাইন দুইটা আঁকলাম। এই দুইটা আমরা কেন আঁকি? লম্ব উপাংশী বিভাজনের জন্য আঁকি। তো লম্ব উপাংশী বিভাজন করার সময় আমরা দেখলাম যে এমজি এই লাইনগুলোতে পড়ে না, তাহলে এটাকে উপাংশী বিভাজন করতে হবে। এই বরাবর আমরা উপাংশী বিভাজন করলে, এটা তোমরা নিশ্চয় সবাই জানো স্যার, এটা আমাদের এই পাশটা কস থিটা হয় যদি এটা আমাদের থিটা হয়।
আমি ক্লাসে তোমাদেরকে দেখাইছি mg sin থিটা। আবার পরে কখনো তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে এটা আরেকবার দেখাই দিব কিভাবে এটা থিটা হইলে এটা থিটা হয় আর এটা থিটা হইলে আমাদের এটা mg cos থিটা চলে আসে। ঠিক আছে স্যার, তাহলে আমরা উপাংশিক বিভাজন করে ফেললাম। উপাংশিক বিভাজন করার পরে আমরা একটু এই লাইন বরাবর খেয়াল করব। এই লাইন বরাবর বস্তুর উপরে কতটুকু বল প্রয়োগ করতে হচ্ছে এই বলটাকে একটু বের করে নিয়ে আসতে হবে আমাদের। ঠিক আছে স্যার, সো এই লাইন বরাবর যদি আমরা সমীকরণ হিসাব করি, এই লাইনের সমীকরণ হিসাব করলে সামেশন অফ এফ, তুমি বলতে পারো স্যার সামেশন অফ এফ কেন লিখতেছেন, লব্ধি বল কেন লিখতেছেন? স্যার যখনই আমাদের বস্তুতে ত্বরণ থাকবে তখনই অবশ্যই লব্ধি বল অশূন্য একটা মান, শূন্য নয় এমন একটা মান, তাহলে ওই লব্ধি বলের মানটাই আমরা বের করব ভেক্টরগুলোকে যোগ বিয়োগ করে লব্ধির হিসাবটা করে। ঠিক আছে স্যার, ভেক্টরের মাধ্যমে হিসাব করব। এখানে যেহেতু সেম লাইনে চলে আসছে জাস্ট সিম্পল যোগ বিয়োগ করে ফেলা যায়। সো আমাদের এদিক বরাবর এফ কাজ করতেছে আর এই নিচের দিক বরাবর আমাদের এমজি সাইন থিটা কাজ করতেছে। সো আমার ত্বরণের দিকটাকে আমরা পজিটিভ দিক ধরবো, ত্বরণের বিপরীত দিকটাকে আমরা নেগেটিভ দিক ধরবো, এটাই আমাদের নিয়ম। বুঝতে পারছো স্যার? সো আমি আরেকবার একটু রিপিট করি, যখন বস্তুর মধ্যে ত্বরণ থাকবে তখন লব্ধি বল অশূন্য হয়, 1 নাম্বার 2 ত্বরণ যেদিকে কাজ করতেছে সেই দিকের বলটাকে আমরা ধনাত্মক ধরে এভাবে সমীকরণ করে ফেলতে পারি। এবার লব্ধি বলটাকে আমরা ত্বরণে ভেঙে দিতে পারি, m ইন্টু এ, এই ত্বরণে ভেঙে দিতে পারি f মাইনাস mg সাইন থিটা। সো দেখো এখানে কিন্তু আমাদের খুব সহজেই বলটা বের করে ফেলা যায়। বলটা কেমনে বের করে ফেলা যায় দেখো, ma প্লাস mg সাইন থিটা। তো এখান থেকে কিন্তু আমরা ইচ্ছা করলেই এই ধরনের সমতরণে উপরের দিকে উঠতে থাকা একটা বস্তু, ঢালুতলে সমতরণে উপরের দিকে উঠতে থাকা একটা বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করতে হয় সেটার একটা কম বেশি সমীকরণ আমরা এখানের মধ্যে স্থাপন করে স্যারকে দেখালাম। এটা পরীক্ষা খাতায় দেখাতে হবে। তো দেখানোর পরে আমাকে বলতেছে কি বিসি পথে আর ডিসি পথে কোন পথে কাজটা বেশি হচ্ছে, বল বের হলে কাজ বের হয়ে যাবে। আমরা একটু আগে দেখাইছি যে যেই বল দিয়ে আমরা কাজটা করতেছি সেটাই বের করতে হবে। এই বলটা কে দিচ্ছে উপরে উঠানোর জন্য? অবশ্যই ইঞ্জিন দিচ্ছে। আর এই ঢালুতলে তো ইঞ্জিন অবশ্যই এদিকেই বলটা প্রয়োগ করে। হ্যাঁ, সো আমাদের ইঞ্জিনের দেওয়া বলটা এখান থেকেই পেয়ে যাব। ঠিক আছে, তো বিসি পথের জন্য বের করে ফেলে আগে। বিসি পথে ইঞ্জিনের বল, ইঞ্জিনের বল আমরা কথা পাচ্ছি F ইকুয়াল, বস্তুটার ভর আমার 10 আমরা সরাসরি কমন নিয়ে ফেলতে পারবো ভর। ত্বরণ আমাকে 3 দেওয়া আছে, প্লাস কমন নিয়ে নিচে যেহেতু এমটা চলে গেছে, জি এর মান 9.8। আর বিসি পথে আমরা সাইন থিটার মান জানি না। সাইন থিটার মান জানি না তো কি হয়েছে, কোনো সমস্যা নাই স্যার, আমরা এখান থেকে বের করে নিয়ে আসবো। দেখো স্যার, এই যে ত্রিভুজ এ বি সি ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমাকে বিসি এর মান দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে। লম্ব কি দেওয়া আছে স্যার? লম্ব আমাদের দেওয়া নেই, আমাদেরকে আমি আরেকবার একটু চেক করে রেখি স্যার। না, লম্ব আমাদেরকে দেওয়া নেই, আমাদেরকে এ বি দেওয়া আছে, এ ভূমি দেওয়া আছে, আমার অতিভুজ দেওয়া আছে। তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশন করে ফেলবো স্যার। সাইন থিটার মান বের করতে হবে, আমাকে দেওয়া আছে কস থিটার মান, কোনো সমস্যা নাই। আমাকে ভূমি কত দেওয়া আছে এবিসি ত্রিভুজের? এবিসি ত্রিভুজে কস থিটা ইকুয়ালটা আমাদের কি আসবে? এটা যদি আমাদের থিটা হয়, কস থিটার মানটা কি আসবে? ভূমির মান আমাদের এবি আছে 30 ডিভাইডেড বাই অতিভুজ আমাদের কত দেওয়া আছে? বিসি দেওয়া আছে স্যার, আমরা বিসি এর মান পেলাম 50, 3/5 চলে আসে cos থিটা ইকুয়াল টু 3/5। সো এখান থেকে আমরা কিন্তু সাইন থিটাটা বের করতে পারি। এটা জাস্ট কি করতে হয়, 1 মাইনাস কজ স্কোয়ার করতে হয়, 1 মাইনাস কজ স্কোয়ার, √1 মাইনাস কজ স্কোয়ার করলে আমরা সরাসরি পেয়ে যাব। তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো, এটা 4/5 চলে আসবে স্যার, এটা চলে আসবে 4/5। তাহলে আমরা সরাসরি এখানে 4/5 বসাই দিতে পারি। সো বসিয়ে দিলে আমাদের হিসাবটা হবে স্যার, এটা এখানে আসবে 30 প্লাস 10 ডিভাইড বাই 5 is 2। তারপরে আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করি স্যার,
এখানে আমাদের ভ্যালুটা আসবে, ভ্যালুটা আমাদের কত হবে 8 × 9.8। আমি তোমাদেরকে ক্যালকুলেশনগুলো মুখে মুখে করতে বলি, কেন ঢাকা ইউনিভার্সিটিতে ক্যালকুলেশনগুলো করতে হবে। খুব ইজিলি তুমি এখানে চিন্তা করতে পারো, এটাকে 10 হিসেবে কনসিডার করতে পারো। 8 কেন হলো আগে আমি তোমাদেরকে বলি। এই যে 10 আছে, এই যে 5 আছে, 10কে যদি 5 দিয়ে কাটি তাহলে আমাদের থাকে 2, তাহলে এই 2টা ভিতরে গুণ হইল, সো ভিতরে 2 × 4, 2 × 4 হবে 8। এবার এটাকে আমরা 10 মতো কল্পনা করবো স্যার। 10 মতো কল্পনা করলে স্যার আমাদের এখানে থাকলে ধরো যে 80, 8.80, কিন্তু সেখান থেকে একটু জিনিস কমে যাবে। কত কমবে স্যার? 0.2 করে কমবে। 8টা 0.2 মানে কি? 8 × 2 = 16, 1.6। 8টা 0.2 মানে 1.6, 80 থেকে যদি 1.6 চলে যায় 78.4 থাকে স্যার। স্যার আমাদের এখানে ভ্যালুটা থাকবে হচ্ছে স্যার 78.4, 78.4। তাহলে আমাদের আসে 108.4 নিউটন বল পেলাম স্যার। আমরা এত নিউটন বল আমরা পেয়ে গেলাম। এখন বল হয়ে গেছে, কৃতকাজের জন্য স্যার আমাদের সূত্রটা কি হবে? আমরা একটু এই পাশে লিখে ফেলি স্যার। কৃতকাজ W = হবে স্যার বল এবং বলের দিকে সরণ। বলের দিকে সরণটা স্যার আমাদের বিসি, কারণ স্যার আমাদের বলটা এই বরাবর কাজ করতেছে, বিসি বরাবরই সরণটা হচ্ছে। সো বল ইন্টু বলের দিকে সরণ। বলের দিকে সরণ আমাদের কত আছে? বল কত আছে? এটা হলো 108.4 ইন্টু বিসি এর মান আমাদের কত দেখো তো স্যার? বিসি এর মান আমাদের আছে হলো 50। তাহলে এটা গুণ করে দিলে যা আসবে ওটাই হচ্ছে আমাদের বিসি পথে একটা বস্তুকে 3 মিটার/সেকেন্ড² ত্বরণে উপরে তোলার জন্য কৃতকাজ। একইভাবে ওই একই জিনিসটা আমরা এখানে একটু ক্যালকুলেট করি। কার জন্য? এবার আমরা ক্যালকুলেট করব ডিসি বস্তুর জন্য স্যার। ডিসি বস্তুর জন্য, ডিসি পথে, সরি ডিসি পথে। ডিসি পথে যদি আমরা করার চেষ্টা করি, বল = আসবে, আবার 10 কমন নিয়ে নিই স্যার। 10 কমন নিয়ে স্যার আমরা এখানে 3 পাচ্ছি, আমরা এখানে 9.8 পাচ্ছি। এখন জাস্ট থিটার হিসেবটা একটু বদলে যাবে, থিটার হিসেবটা আমাকে বের করে নিয়ে আসতে হবে। সো তোমরা যদি একটু খেয়াল করে থাকো স্যার, আমরা চাইলে এই এসিটাকে আগেই বের করে ফেলতে পারতাম, এখান থেকেই আমরা এসিটাকে বের করে ফেলতে পারতাম। এসি যদি বের হয় তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আবার এসি এখন বের করি, এখনই, আগে যেহেতু করি না এখন বের করে নিয়ে আসি স্যার। কারণ আমাকে দেখো স্যার, এই এডিসি এর জন্য শুধু এডি এর মান দেওয়া আছে, এডিসি এর জন্য শুধু এডি এর মান দেওয়া আছে, কিন্তু এই পুরো ট্রায়াঙ্গেলটা থেকে আমরা যদি হিসাব করে নিয়ে আসতে চাই এসি এর মানটা কত হচ্ছে? এসি = হবে হলো BC² - AB²। সো বিসি এর মান হচ্ছে 50 ছিল স্যার, 50² - 30², দ্যাট ইজ আওয়ার 40 মিটার আমাদের চলে আসবে। এটা তোমরা সবসময় মনে রাখবে, 40, 30, 40, 50, 3, 4, 5, 6, 8, 10 এরকম করে কিন্তু হয়। অর্থাৎ 3, 4, 5কে তুমি একই সাথে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজের কি ট্রায়ো পেয়ে যাবে স্যার, পিথাগোরিয়ান ট্রায়োটা পেয়ে যাবা। সো এখানে পিথাগোরিয়ান ট্রায়োটা হলো তোমার 30, 40, 50 সবগুলোকে 10 দ্বারা মাল্টিপ্লাই। সো 50 পেলাম আমরা স্যার। এসি আমরা পেয়ে গেলাম, এডি আমরা পেয়ে গেলাম। এখান থেকে যদি স্যার আমরা আরেকটু কষ্ট করে কি বের করি, এখান থেকে আমরা এসি যেভাবে বের করছি, এই জায়গায় আমি একটু করতেছি স্যার, এই জায়গায় আমি তোমাদেরকে একটু লিখে দেখাচ্ছি। সিডি যদি বের করতে চাই বা ডিসি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? AC² + AD²। এসি আমরা পেলাম হলো 40² প্লাস এডি এর মান আমাদের কত দেওয়া আছে? 5² স্কোয়ার রুট করতে হবে 1600, 5 × 5 = 25, 1625, 4 × 4 = 16, 1600, 1600 আর 25 স্কোয়ার রুট। এটা করলে আমাদের যা আসে ওটাই আনসার হবে। আমি একটু দেখি স্যার এটার আনসারটা কি আছে। এটা একটা ফ্র্যাকশন ভ্যালু আছে, আমরা সরাসরি এভাবেই রেখে দিই স্যার, 1625 রেখে দিই। আমরা যদি স্কোয়ার রুট করে দিই 1625 এখানে যদি রাখি, টোটাল ক্যালকুলেশন করলে আমাদের এই ভ্যালুটা হবে হলো 5127। আমাদের এই ভ্যালুটা হবে 12.72। একটা মিনিট সময় দাও স্যার আমাকে। ডিসি পথে ইঞ্জিনকে উপরে ওঠানোর জন্য আমরা FDC × DC, এফটা আগে বের করতেছি। এফটার ভ্যালুটা আসে হইল, আচ্ছা
মোস্ট প্রবাবলি 10 ইন্টু এই পুরা জিনিসটার ভ্যালু আসে হচ্ছে 12.72 এই ভ্যালুটা আমাদের এখানে চলে আসবে। এবার এই পুরো অংশটা এই বলটাকে দিয়ে আমাকে কৃতকাজ বের করতে হবে। কার জন্য বের করতে হবে বলেন তো দেখি স্যার? আমাকে ওই ডিসি পথের জন্য বের করতে হবে। এটার জন্য আমরা যেই বলটা পেলাম সেটা ছিল হচ্ছে, আমরা ডিসি পথেরটাকে লিখে ফেলি স্যার 5420, অলমোস্ট 5420 আসে স্যার, 5420 ঝুল ছিল। এবার আমরা ডিসি পথেরটাও করি স্যার, ডিসি পথে WDC এটাকে আমরা লিখবো স্যার BC, এটাকে আমরা লিখবো DC। এটার জন্য আমাদের কি আসতেছে স্যার? ওই যে FDC যেটা আছে, FDC যদি আমরা মাল্টিপ্লাই করে দিই স্যার কত আসবে? এটার মাল্টিপ্লাই করছেন হচ্ছে 127.2। সো 127.2 ইন্টু আমাদের আবার সেই CD দূরত্ব গুণ করতে হবে, কারণ এই বরাবর বলটা আছে আমাদের কত 127.2 এবং এই CD পথের দৈর্ঘ্যটা কত CD, যেটা CD আমরা বের করলাম কত √1625। এই ক্যালকুলেশন করলে যেটা আনসার সেটা হলো 5127.6। সো এটা আমাদের আনসার হইল 5127.6 ঝুল। এখানে দেখতে পাচ্ছ একটা 5420 ঝুল, একটা 5127.6 ঝুল, অল্প একটা পার্থক্য আছে, বেশ অনেকটাই পার্থক্য, 300 ঝুল কাছাকাছি পার্থক্য আছে অলমোস্ট। বিসি পথে কাজটা একটু বেশি করতে হচ্ছে, ডিসি পথে কাজটা আমাকে কম করতে হচ্ছে। সো এই দুইটার মধ্যে আমরা বলতে পারি সবচেয়ে সবচেয়ে বেশি শক্তি ব্যয় হবে আমাদের বিসি পথের জন্য। ঠিক আছে স্যার? সো আমরা কি বুঝতে পারলাম? আমাকে কাজ করার জন্য বল সরণ এ সম্পর্কে ধারণা থাকা লাগবে। 1 নাম্বার, বলের মান কি বসাবো, সরণের মান কি বসাবো সেটা বুঝতে হবে। প্রশ্ন অনুসারে ভিন্ন ভিন্ন হতে পারে, বিশেষ করে বলেরটা আমি শুরু থেকে দেখালাম, একটা ক্রেনের প্রবলেম দিয়ে দেখাইছি তোমাদেরকে। ক্রেনটা উপরে উঠানোর ক্ষেত্রে ক্রেনের দ্বারা কৃত কাজ, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, মোট বল দ্বারা কৃত কাজ কী হতে পারে। ঢালু তলে উপরে ওঠার সময় সমবেগে যদি উপরে উঠাতে চাই তখন কৃতকাজটা কি হয়? তখন যে কোনো অ্যাঙ্গেলের জন্য, যে কোনো কোণের জন্য কাজটা সমানই হয়। মোরওভার আমরা বলতে পারি এই কাজটা হচ্ছে mgh, ওজন গুণ উচ্চতা, তাইলেই হয়ে যাবে স্যার। কিন্তু যদি আমাদেরকে বলে ত্বরণের মান দেওয়া আছে, ঢালু তল বরাবর ত্বরণ দেওয়া আছে, ঠিক যেমনটা আমাদেরকে ময়মনসিংহ বোর্ড 2025 সালের এই প্রশ্নটা বলে দেওয়া আছে, সেটার জন্য কৃতকাজ কোনটাতে বেশি হয়? আমরা প্রথমে ঢালু তলে ত্বরণ থাকলে বলটা কীভাবে হিসেব করতে হয় সেটা দেখলাম। সেটা দেখার পরে একবার বিসি পথের জন্য বের করছিলাম, তোমরা ওই ভিডিওর ওই পোর্শনে গিয়ে পজ দিয়ে তুলে নিবা। তারপর আরেকবার ডিসি অংশের জন্য করলাম, দুইটারই বল বের করে বিসি অংশের কৃতকাজ বের করছি, ডিসি অংশের কৃতকাজ বের করছি, দেখা গেল দুইটাতে ভিন্ন ভিন্ন কাজ আসলো। আমি আরেকবার পয়েন্ট আউট করে দিই, এটা কেন ভিন্ন ভিন্ন কাজ আসলো? ত্বরণে বলছে, সমবেগে বললে একই কাজ আসতো, সমবেগে উপরে উঠাচ্ছি এই কথাটা বললে একই কাজ আসতো। ঠিক আছে স্যার? আশা করি সবাই বুঝতে পারছো। মোটামুটি কাজের যে বেসিক ধারণা সেটা তোমাদের এখানে ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হইল স্যার, তোমরা যে এই ডাব্লিউ ইকুয়াল, আমরা যদি বলি যে এই যে কাজ ইকুয়াল, তুমি কি বলছো? কাজ ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা, এই যে এফ এস কস থিটা বলতেছো, এই সূত্রটা কি সব ক্ষেত্রেই প্রযোজ্য? তোমরা একটু হেসে বলবা, স্যার হাস্যকর একটা কথা বলতেছেন, শুরু থেকে আপনি ডাব্লিউ ইকুয়াল টু এফ এসটা হবে না বলতেছেন, বললেন কিছু কিছু ক্ষেত্রে হবে, সব ক্ষেত্রের জন্য আমরা ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা সূত্রটা বসাচ্ছি, এখন এসে বলতেছেন এটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য কিনা? ঠিক আছে স্যার, আসলেই ব্যাপারটা হইল এই ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটাও সব ক্ষেত্রেই প্রযোজ্য নয়। এইখানেও একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে কি স্যার? এটা হ্যাঁ মানলাম যে কোনো দিকে সরণের জন্য এটা প্রযোজ্য, কিন্তু যে কোনো মানের বলের জন্য কিন্তু সেটা প্রযোজ্য না। বলের মানটা যদি ফিক্স থাকে, স্থির থাকে, কনস্ট্যান্ট থাকে, অপরিবর্তনশীল থাকে, তখন শুধুমাত্র এই সূত্র ইউজ করতে পারবা। এখন বলের মান সবসময় কি অপরিবর্তনশীল থাকে? না স্যার, বলের মান অনেক সময়ই পরিবর্তন হয়ে যায়। যেমন তোমাদের সবচেয়ে ক্লাসিক যে উদাহরণটা হচ্ছে কি তোমার স্প্রিংয়ের বল। একটা স্প্রিং আছে, অনেক শক্ত একটা স্প্রিং আছে, তুমি টান দিলা, স্প্রিংটা আবার ফেরত যাচ্ছে। স্প্রিং যে তোমার উপরে বলটা প্রয়োগ করতেছে আগের অবস্থায় ফিরে আসার জন্য, এই বলটা কিন্তু ফিক্সড কনস্ট্যান্ট কোনো বল না, এই বলের মান পরিবর্তনশীল।
ঠিক আছে স্যার, মানে এটা যখন স্মরণ হচ্ছে, স্মরণের সাথে সাথে বলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। স্মরণের সাথে সাথে বলটা চেঞ্জ হয়ে গেলে এই সূত্র আমরা ইউজ করতে পারবো না। স্মরণের সাথে সাথে বলটা যদি ফিক্স থাকে তখন এই সূত্র ইউজ করতে পারবো। ঠিক আছে স্যার, তাহলে নেক্সট যে ভিডিওটা, সেই ভিডিওতে আমরা দেখব যে বল যখন পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কত। আর এই সূত্রটা কখন খাটবে? যখন বল ধ্রুব থাকে, বল স্থির থাকে, বল অপরিবর্তনশীল থাকে। আশা করি স্যার তোমরা আজকে যা বুঝেছি বুঝতে পারছো। কেউ যদি না বুঝে থাকো তোমরা অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাদেরকে এখানে অফলাইন ক্লাসে আসলে জানাই দিব, অথবা তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করো তাহলে আমি অবশ্যই আনসারটা বলে দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।